হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এস লাইন সিরিজের এপিসোড 3 কে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করে নিই। তবে তার আগে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের এই সিরিজটা দেখতে হয়। আর বাকি দুটো এপিসোড আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে আমরা শিনকে দেখতে পাই, যে কিনা দৌড়ে দৌড়ে এসেছিল তার বন্ধুকে বাঁচানোর জন্য। সে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে অ্যাডমিট করায়। শিন আসলে নিজের চুল ঢুল কেটে স্কুলের মধ্যে অ্যাডমিশন নিয়েছিল। পেছন থেকে যুগও চলে আসে। যুগ এসে শিওর খবর নিতে থাকে। তাড়াতাড়ি করে সিওকে সিন হসপিটালে পৌঁছে দেয়। আর তখন আমরা দেখতে পাই যুগও দৌড়ে দৌড়ে চলে এসেছিল। সে সিনকে জিজ্ঞাসা করছিল যে তোমরা স্কুলের মধ্যে কি করছিলে। আমি জানি না শিও কেন স্কুলে গিয়েছিল, আমি তাকে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে পৌঁছেছিলাম। তারপর এরকম অবস্থা দেখি, কিন্তু এখানে সিন কনফার্ম ছিল যে সে সেখান থেকে পড়ে যায়নি, তাকে কেউ ধাক্কা দিয়েছিল। এটা সে যুগকে বলে। পরের দিন প্রিন্সিপাল সব স্কুলের টিচারের উপরে চিল্লামিল্লি করছিল যে তোমরা বাচ্চাদের একদমই খেয়াল রাখতে পারো না। আর আমাদের কোরিয়ান টিচার কোথায় গেল? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তাকে তো কই দেখতে পাচ্ছি না। আর কোরিয়ান টিচারটা সেই ছিল যার কিমের সাথে অ্যাফেয়ার চলছিল। লাস্ট এপিসোডে শিও যার সাথে দেখা করতে এসেছিল ছাদের ওপরে। আর যখন প্রিন্সিপাল অনেক উল্টোপাল্টা বলছিল তখন হঠাৎ করে একটা ফিমেল টিচার খুবই রেগে যায়। সে উল্টে প্রিন্সিপালকে কথা শুনিয়ে দেয় যে আমাদের কোনো ভুল নেই, কেন স্টুডেন্টরা নিজেদের জীবন দেওয়ার জন্য যায়, আমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই, আমরা সবসময় তাদেরকে প্রোটেক্ট করতে থাকবো। তাদের মধ্যে খুব বাজেভাবে লড়াই হওয়া শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই যে আজকে ক্লাসে এসেছিল। আর আমরা দেখতে পাই কিমো আজকে ক্লাসে আসেনি। এখানে সবাই অনেক রকমের কথা বানাচ্ছিল যে শিও ছাদ থেকে পড়ে গিয়েছে, আর এদিকে কিমো গায়েব হয়ে গিয়েছে। আজকে স্কুলে একদমই মজা আসবে না, খুব বোরিং দিন যাবে আজকে। অন্যদিকে শিওর ক্লাস টিচার খুবই স্যাড ছিল। সে বলতে থাকে যে আমি যদি তার ঠিকভাবে খেয়াল রাখতাম তাহলে হয়তো এমনটা হতো না। আজকে ওই টিচারটাও গায়েব ছিল, যার কারণে সবাই জিজ্ঞাসা করছিল ওই টিচারটা গেল তো গেল কোথায়। আর এখানেই আমরা আরো একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে জাং। এখানে সে পড়াতো, কিন্তু এখন সে নিজের চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন একটা টিচার তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার চাকরি ছেড়ে দিয়ে কেন চলে যাচ্ছ? তুমি এক সপ্তাহ পরে আমাদেরকে বিয়েতে ইনভাইট করার কথা ছিল না? তারপরে সে বলতে থাকে আমি আমার বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি, আর এক সপ্তাহ পরে আমি কানাডা চলে যাব এখান থেকে। সে নিজের সব জিনিসপত্র নিয়ে তার বোনের বাড়িতে চলে আসে থাকার জন্য। তার বোনের অবস্থা খুবই খারাপ ছিল। সে সারাদিন তার বাচ্চা সামলাতো আর ঘরে সব কাজ করতো। আর এর হাজবেন্ডের 4-5 দিন অব্দি কোনো খবরই থাকতো না। আর এ ভাবতো হয়তো যে তার হাজবেন্ড কাজের জন্য ব্যস্ত রয়েছে। পরের সিনে আমরা শিন আর যুগকে দেখতে পাই, যে কিনা শিওর সঙ্গে হসপিটালেই ছিল। পরের সিনে আমরা সিনকে দেখতে পাই, যেখান থেকে শিও পড়ে গিয়েছিল সে ঠিক সেখানে গিয়েই দাঁড়িয়েছিল। আর তখনই সেখানে একটা বিনুনি করা মেয়ে চলে আসে আর তাকে বলতে থাকে আমার মনে হয় কিমি শিওকে ধাক্কা দিয়েছে। আর শিও যবে থেকে পড়ে গিয়েছে কিমও কিন্তু তবে থেকে স্কুলে আসেনি। আর মেয়েটা বলতে থাকে শিও তো এখন মরে গেছে, ওর ফিউনারালে আমিও আসবো। তখন চিন তাকে বকা দেয় এবং বলে নিজের বেকার কথা বলা বন্ধ করো আর এখান থেকে চলে যাও। তারপরে শিন দেখতে পায় একটা ছেলের চোখে সেই সেম রকমের চশমা, তাই তাকে দাঁড় করিয়ে এসে জিজ্ঞাসা করে এই চশমাটা তুমি কোথা থেকে পেয়েছো? আর সেটাকে পরে এসে দেখতে থাকে যেখানে এস লাইন দেখা যাচ্ছে কিনা। সে দেখে যে এটা কোনো এস লাইনের চশমা নয়। অন্যদিকে অফিসে জাং একটা চশমা পায় আর সে ইউজিনকে বলে এটা কি আপনার চশমা? আর ইউজিন হচ্ছে সেই ক্লাস টিচারটা। তখন ইউজিন বলে এটা আমার চশমা নয়, তবে এটা তুমি পরে নাও, তোমাকে পরলে বেশ ভালোই লাগবে। আর তারপরে সে চশমাটা পরে নেয়। তারপরে সে সেই লাইনগুলোকে দেখতে পায়, কারণ এটাই ছিল সেই ম্যাজিক্যাল চশমাটা। প্রথমে তো সে বুঝতে পারে না তার এই লাইন্স গুলো দেখার মানেটা কি। যুগের মাথার উপরে এতগুলো লাইন্স দেখে সে তো পুরো ভ্যাবাচাকা খেয়ে যায় যে একটা মানুষের মাথায় এত লাইন্স কি করে। যুগ এখানে এসেছিল ইউজিনের সাথে কথা বলার জন্য। ইউজিন তার কাছে ক্ষমা চায় যে তার ক্লাস টিচার হওয়ার সত্ত্বেও সে তার খেয়াল রাখতে পারেনি। তখন সেখানে যুগ বলে যে আমার মনে হয় তাকে ধাক্কা মারা হয়েছে। ইউজিন তখন বলে কিভাবে হতে পারে এটা? তখন যুগ বলে যে তাকে বুলি কে করতো, তাদের নামগুলো আমাকে বলুন। তখন ইউজিন বলে সে তো আজকে স্কুলেই আসেনি আর সে বেশ কিছুদিন ধরে স্কুলে আসছে না। যুগ তারপরে সিওর ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে ফটো দেখে তার বয়ফ্রেন্ড অব্দি পৌঁছে যায় আর তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কে আর সিওকে কিভাবে চেনো তুমি? প্রথমে তো ছেলেটা মানা করে দেয়। ফটো দেখার পরে তারপর তাকে স্বীকার করতেই হয়। সে বলতে থাকে সিও আমাকে জবরদস্তি করে হোটেল রুমে নিয়ে গেছিল যাতে করে সে আমার সাথে ফিজিক্যাল হতে পারে। যুগ তখন জিজ্ঞাসা করে তোমরা কি করেছিলে? তখন সেই ছেলেটা বলে আমরা গিয়েছিলাম, আমরা কিস করেছিলাম, কিন্তু আমি তাকে আটকাচ্ছিলাম, কিন্তু সে মন থেকে চাইছিল। আসলে শিওর এটা বয়ফ্রেন্ড ছিল না, এটা হচ্ছে শিওর ক্লাসের ক্লাসমেট ছিল। শিও যাকে পছন্দ করত। যুগ তখন জিজ্ঞাসা করে তারপর কি হলো আগে বলো। তখন ছেলেটা বলে তার একটা জিনিস হারিয়ে গেছিল, সেটাকে সে বারবার খুঁজছিল। তারপরে যুগ এই সবকিছু শোনার পরে সেই সব সিসিটিভি চেক করে। সেখানে সে দেখতে পায় যে
কিম এসে শিওর ব্যাগের, তারপর সে দেখতে পায় কিম এসে শিওর ব্যাগ চুরি করে নেয় এবং শিওর ব্যাগ থেকে একটা চশমা বার করে কিম নিজে পরে নেয় আর সেখান থেকে চলে যায়। আর সিসিটিভি দিয়ে সে কিমকে ফলো করছিল। তখন সে দেখতে পায় কিম অনেক দূরে একটা অন্ধকার জায়গায় গিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপরে আমরা রাতে জাংকে দেখতে পাই, মানে সেই নতুন টিচারটাকে। সে চশমাটা পাওয়ার পরে বাড়িতে পড়েছিল। তখন সে দেখতে পায় তার বোনের বরের মাথার উপরে অনেক রকমের লাইন, মানে অনেকগুলো লাইন রয়েছে। তখন তার জামাইবাবু তাকে বলে, কি হয়েছে, তুমি তোমার বিয়ে ক্যান্সেল করে দিয়েছো কেন? তখন জং বলে যে আমি থাকাকালীন সে অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছিল, সেই কারণে আমি বিয়েটা ক্যান্সেল করেছি। তারপরে দুজন মিলে লিফটে করে বিল্ডিং এর নিচে চলে আসে। তো জাংয়ের নজরটা তার জামাইবাবুর রেড লাইন গুলো থেকে সরছিল না। নেশার ঘরে তার জামাইবাবুর লিফটের নম্বরটা ভুল প্রেস করে দিয়েছিল। তারা 6 ফ্লোরে থাকতো, কিন্তু সে প্রথমে 4th ফ্লোর টিপে দিয়েছিল। কিন্তু এই লাইনটা 4th ফ্লোরের কোনো একটা অ্যাপার্টমেন্টে গিয়ে কানেক্ট হচ্ছিল। সে নেশার ঘরে ঠিক দড়ি দাবিয়েছিল। আসলে সে 4th ফ্লোরে যাওয়া আসা করত, তার সেখানে একজনের সাথে অ্যাফেয়ার রয়েছে, সেজন্য সে ভুল করে 4th ফ্লোরটা টিপে দিয়েছিল। কিন্তু থাকতো সে 6th ফ্লোরে তার ওয়াইফের সঙ্গে। অন্যদিকে জুক সিনিয়রের সাথে তর্ক করছিল। তারা কেসটাকে নিয়ে কোনোভাবেই মাথা ঘামাচ্ছিল না, তারা কেসটাকে ক্লোজ করতে চাইছিল। আসলে সিওর কেসটা নিয়ে সে কথা বলছিল। তার মনে হচ্ছিল সিওকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর সে চাইছিল এটা তদন্ত হোক। কিন্তু তার সিনিয়র অফিসার বলে একটা স্কুলের মেয়ে স্কুল থেকে ঝাঁপ মেরেছে, সেটা খুবই নর্মাল ব্যাপার, এটা নিয়ে এত বড় ইস্যু করার কোনো দরকার নেই। পরের দিন স্কুলে জাং যায়। জাং গিয়ে সেই চশমা পরিয়ে সবারই অ্যাফেয়ার দেখে নিয়েছিল মোটামুটি, কিন্তু ইউজিনের মাথায় একটাও লাইন ছিল না। তারপরে জাং ইউজিনকে গিয়ে জিজ্ঞাসা করে, যদি তোমার পার্টনার তোমাকে চিট করে তাহলে তুমি কি করবে? তখন সে বলে, আমি তো দেখবো আর মজা নেবো যে কিভাবে করছে আমিও দেখি। তারপরে জং তার বোন আর তার ভাঞ্জির সাথে যখন ঘরে আসে তখন সে দেখতে পায় যে সেখানে একটা কোরিয়ার বক্স রাখা রয়েছে, যেটা 4th ফ্লোরের ছিল, যেটা 4 তলার পার্সেল ছিল। আর এই 4 নম্বর ফ্লোরে সেই অ্যাপার্টমেন্টটাই ছিল যেখানে তার জামাইবাবুর রেড লাইনটা কানেক্ট হচ্ছিল। তখনই সেখানে একটি মেয়ে লিফটের বাইরে থেকে বেরোয় আর তাকে দেখার কারণে সে সেখানে লুকিয়ে যায়। এই মেয়েটার মাথার উপরে অনেকগুলো রেড লাইন রয়েছে। পরের দিন আমরা দেখতে পাই কিম আর ওই টিচারের হোটেলের বাইরের ফটোটা পুরো ভাইরাল হয়ে গিয়েছিল। সত্যিটা সবার সামনে চলে এসেছিল আর পার্কিং এ টিচারের ডেড বডি পাওয়া গিয়েছে। আর সে লেটারও লিখে গিয়েছিল যে লজ্জার কারণে সে সুইসাইড করছে। আর সে লেটারও লিখে গিয়েছিল সে লজ্জার চোটে এই স্টেপটা নিতে বাধ্য হচ্ছে। তদন্ত অনুযায়ী জানা যায় যে 3 দিন ধরে গাড়িটা এখানে পার্ক রয়েছে, কিন্তু এখানে যুগ বুঝে গিয়েছিল যে এই গাড়িটাকে কেউ এখানে পার্ক করেছে, যার জন্য সে ঠিক করে পার্ক করতে পারেনি। তারপরে স্কুলে আমরা শিনকে দেখতে পাই। শিন আর তার সঙ্গে বিনুনি করা মেয়েটি আর তার সঙ্গে একটি ছেলে, তারা 3 জন মিলে ঘরে যাচ্ছিল। তখনই সেখানে যুগ চলে আসে। তখন বিনুনি করা মেয়েটা যুগকে বলে, কে তুমি? এই স্কুলের বাইরে এসে মেয়েদেরকে ভাবে টিজ করছো? তোমার সাহস তো কম না, তুমি স্কুলের বাইরে এসে মেয়েদেরকে বলছো গাড়িতে বসতে। যুগ তখন নিজের আইডি দেখায় আর বলতে থাকে, আমি পুলিশ, বলো এবার কি করবে তুমি। তারপরে যুগ সিনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। ফার্স্ট এপিসোডেও সেই কিলারের কাছে সেই চশমাটা ছিল আর ওই কিমও চশমাটা চুরি করেছিল। তারপরে সে দেখেছিল কিম ওই চশমাটা চুরি করেছে যেটা শিওর কাছে ছিল। তখন শিন বলে যে আমার কাছে প্রথমে চশমা নিয়ে আসো, তারপরেই আমি তোমাকে বলবো তার সিক্রেটটা কি। এখানে জাংকে আমরা দেখতে পাই। তার জামাইবাবু নিজের থেকে অর্ধেক বয়সী মহিলাকে নেকলেস দিয়ে ইমপ্রেস করছিল আর সে তো এই সবকিছুই দেখছিল লুকিয়ে লুকিয়ে। তখনই সে তার জামাইবাবুকে ফোন করে জিজ্ঞাসা করে, আপনি কোথায় রয়েছেন? আর সে তার শালাকে বলে, আমি এখন মিটিং এ রয়েছি, আমি বিজি রয়েছি, এখন ফোনটা রাখো। তারপরে আমরা দেখতে পাই রাত্রেবেলা জাং সেই হোটেলের ভেতরে যায়, যেখানে গিয়ে সে দেখতে পাই একটা রুমের ভিতরে আরেকটা রুমের রেড লাইন, মানে পুরো রেড লাইনের ছড়াছড়ি ছিল। তারপরে জাং গিয়ে নিজের জামাইবাবুকে একেবারে হাতে নাতে সেই হোটেলের মধ্যে ধরে নেয় আর তাকে ধরে পেটাপিটি শুরু করে দেয়। আর তখন তার জামাইবাবু বলে যে প্লিজ তোমার বোনকে কিচ্ছু বলো না। সে বলতে থাকে, আমি এই সবকিছু ছেড়ে দেবো, আমি ঠিক হয়ে যাব, তুমি তোমার বোনকে কিচ্ছু বলো না প্লিজ। সে বলতে থাকে, তোমাকে শুধরাতেই হবে, না হলে আমি তোমাকে দেখে নেবো। পরের দিন জ্যাং ক্যানাডার জন্য বেরোচ্ছিল। সে তার দিদিকে জিজ্ঞাসা করে, দিদি তোমার সাথে জামাইবাবুর কোনো কথা হয়েছে? তখন তার দিদি বলে যে এরকম তো হতেই থাকে, আরো 5 দিন পরে সে বাড়িতে আসবে, তখন কথা হবে, তুমি আমার চিন্তা করো না, তুমি সাবধানে পৌঁছে যেও। সে নিজের স্কুলে গিয়ে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। এই সব কিছুর সময় সে সেই 4 তলার মেয়েটির ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পায়। সেখানে সে একটা ফটো পোস্ট করেছিল, নিজের আলট্রাসোনোগ্রাফির ফটো। এটা দেখার পরে জাংয়ের পুরো মাথাটাই খারাপ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে তার দিদির বাড়ি যাচ্ছিল। তখন সে দেখতে পায় রাস্তার মধ্যে তার দিদি সেই 4 তলার মেয়েটির গাড়ির মধ্যে গিয়ে ধাক্কা মারছে আর সব জায়গায় লোকজন একত্র হয়ে গেছে। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল তার জামাইবাবু আর সেই মেয়েটা মিলে তার দিদিকে বাজেভাবে ডাম্প করতে চলেছে। সেখানে তার জামাইবাবুও পৌঁছে যায়। সেই 4th ফ্লোরের মেয়ে
মেয়েটাকে একদম সান্ত্বনা দিচ্ছিল সাইডে নিয়ে গিয়ে এসে। জাং তখন উঠে তার জিজুকে মারতে থাকে, তখন তার দিদি এসে তাকে আটকায়। অন্যদিকে জু খুব টেনশনে ছিল, সে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। সেই চশমার রহস্যটাকে কিছুতেই ভেদ করতে পারছিল না। সে শিওর রুমে গিয়ে জিনিসপত্র ছানবিন করতে থাকে। তখন সে শিওর রুমে একটা ডায়েরি পায়, যেখানে সে অনেকগুলো রেড লাইন বানিয়ে রেখে দিয়েছিল। তারপরে সে শিনকেই সবকিছু দেখায়, দেখিয়ে জিজ্ঞাসা করে যে এইগুলো কি। শিন তখন তাকে খুলে বলে যে এগুলো কি। শিন তখন তাকে বোঝায় যে এগুলো হচ্ছে রেড লাইন, এগুলো অনেক কম লোকই দেখতে পায়। আর যখন আমাদের কারোর সাথে কোনো রকম অ্যাফেয়ার চলে বা শারীরিক সম্পর্ক থাকে, তখনই আমাদের রেড লাইন গুলো তাদের সাথে কানেক্টেড হয়ে যায়। আর এর সাথে সাথে এপিসোড 3টা এখানে শেষ হয়ে যায়। এপিসোড 4টা আমি কালকেই এক্সপ্লেন করতে চলেছি, তার জন্য কিন্তু তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটাকেও লাইক করে দিও যদি তোমার এসলাইন সিরিজটা ভালো লেগে থাকে। আর যদি তোমরা বাকি এপিসোডগুলো না দেখে থাকো, তাহলে চ্যানেলে একবার চেক আউট করে নিতে পারো। বাকি 3টে এপিসোড তোমরা ওখানেই পেয়ে যাবে। দেখা করছি আরো একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে কালকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।